গল্পের নাম মায়ানগরের শেষ প্রহর, নীলখাম এবং একটি নিখোঁজ সংবাদ। শহরের ধুলোবালি মাখা ব্যস্ততা থেকে একটু দূরে পুরনো ঢাকার এক জীর্ণ অট্টালিকায় অদৃশের বসবাস। অদৃশ পেশায় একজন ফ্রিল্যান্সার অনুবাদক, কিন্তু তার আসল নেশা পুরনো আমলের দুষ্প্রাপ্য বই সংগ্রহ করা। গত ৩ দিন ধরে আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি নামছে না। একটা গুমোট গরম ভ্যাপসা হয়ে আটকে আছে তার ঘরের ভেতর। বিকেল ৪টের দিকে দরজার নিচ দিয়ে একটা নীল রঙের খাম কেউ গলিয়ে দিয়ে গেল। অদৃশ তখন হুমায়ুন আহমেদের একটা পুরনো উপন্যাসে ডুবেছিল। খামটা দেখে সে কিছুটা অবাক হল। এই ডিজিটাল যুগে নীল খামে চিঠি পাঠানোর মতো রোম্যান্টিক বা সেকেলে মানুষ তার পরিচিত কেউ নেই। খামটা হাতে নিতেই অদৃশের নাকে একটা অদ্ভুত গন্ধ এলো, পুরনো চন্দন আর বৃষ্টির ভেজা মাটির মিশ্রণ। খামের ওপর কোনো প্রেরকের নাম নেই, শুধু তার নাম আর ঠিকানা স্পষ্ট অক্ষরে লেখা। ভেতরের চিরকুটটি বের করতেই অদৃশের বুকের ধুকপুকানি বেড়ে গেল। সেখানে লেখা, অদৃশ, সময় ফুরিয়ে আসছে। মায়ানগরের দরজা আবার খুলতে যাচ্ছে। তুমি কি তৈরি? মনে রেখো, যা হারায় তা চিরকাল হারিয়ে থাকে না, তারা ফিরে আসে, তবে ভিন্ন রূপে। আজ রাত 12টায় বুড়িগঙ্গার তীরের সেই পুরনো ঘাটে এসো, যেখানে 7 বছর আগে শেষবার তুমি তাকে দেখেছিলে। অদৃশের হাত থেকে কাগজটা পড়ে গেল। 7 বছর আগের সেই দুঃসহ স্মৃতি। তানিয়া, তার জীবনের সেই রহস্যময়ী মেয়েটি, যে এক পূর্ণিমা রাতে বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে অদৃশকে বিদায় না জানিয়েই অদৃশ্য হয়ে গিয়েছিল। পুলিশ, ডিটেকটিভ, আত্মীয়স্বজন, কেউ তার হদিস পায়নি। আজ এই উড়ো চিঠি তাকে আবার সেই পুরনো ক্ষতস্থানে টেনে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় অধ্যায়, স্মৃতির অন্ধকার গলি। অদৃশ বারান্দায় এসে দাঁড়াল। তানিয়ার কথা মনে পড়লেই তার মাথার ভেতর একটা ঝিঝি পোকার ডাক শুরু হয়। তানিয়া খুব সাধারণ মেয়ে ছিল না। সে অদ্ভুত সব ধাঁধা সমাধান করতে ভালোবাসত। সে প্রায়ই বলতো, অদৃশ, এই জগৎটা আসলে একটা মায়া। আমরা যা দেখি তা সত্য নয়, আর যা সত্য তা আমরা দেখতে পাই না। সে সময় অদৃশ তানিয়ার কথাগুলোকে নিছক পাগলামি বা অতিরিক্ত পড়াশোনার ফল বলে উড়িয়ে দিত। কিন্তু আজ এই নীল খাঁ তাকে ভাবিয়ে তুলছে। চিঠিতে মায়ানগর শব্দটা ব্যবহার করা হয়েছে। তানিয়ার ডায়েরিতে এই শব্দের উল্লেখ ছিল বারবার। সে বলতো, মায়ানগর এমন এক জায়গা যেখানে মানুষ তার হারানো প্রিয়জনকে খুঁজে পায়, কিন্তু তার বিনিময়ে দিতে হয় নিজের অস্তিত্বের এক অংশ। অদৃশ ঘড়ির দিকে তাকাল। সন্ধ্যা 7টা। হাতে এখনও কয়েক ঘন্টা সময় আছে। সে ঠিক করল, সে যাবে। ভয় থাকলেও সত্য জানার তৃষ্ণা তার চেয়ে অনেক বড়। সে তার আলমারি থেকে তানিয়ার সেই পুরনো ডায়েরিটা বের করল। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে। শেষ পৃষ্ঠায় তানিয়া একটা ম্যাপ এঁকেছিল। ম্যাপটা ছিল এই শহরেরই, কিন্তু তাতে কিছু অদ্ভুত সংকেত দেওয়া ছিল। অদৃশ আগে কোনোদিন এটা বুঝতে পারেনি। আজ নীল খামটার কথা মাথায় রেখে ডায়েরিটা খুঁটিয়ে দেখতেই তার চোখে একটা গাণিতিক সমীকরণ পড়ল। তানিয়া গণিতের ছাত্রী ছিল না, তবুও কেন সে এই অদ্ভুত ইন্টিগ্রাল ইকুয়েশন লিখে রেখেছিল। অদৃশের মনে হল, এই সমীকরণের মধ্যে সময়ের কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, যেখানে টি হয়তো সেই সময়কে নির্দেশ করছে, যে সময়ে মায়ানগরের দরজা খোলে। বুড়িগঙ্গার শীতল জল। রাত 11টা। অদৃশ একটা পাতলা জ্যাকেট নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তাঘাট প্রায় জনশূন্য। পুরনো ঢাকার সরু গলিগুলো রাতের আধারে আরও ভৌতিক লাগছে। মাঝে মাঝে একটা নেড়ি কুত্তার দাগ ছাড়া আর কোনো শব্দ নেই। বুড়িগঙ্গার ঘাটে পৌঁছতে পৌঁছতে রাত 11:15 বেজে গেল। নদীর পানি কুচকুচে কালো, যেন কোনো এক বিশাল অজগর অলসভাবে শুয়ে আছে। ঘাটের সিঁড়িগুলো পিচ্ছিল। অদৃশ একটা বড় পাথরের ওপর বসল। নদীর ওপার থেকে আসা হিমেল হাওয়া তার শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। ঠিক 12টা বাজতেই ঘাটের একপাশে একটা অস্পষ্ট আলো দেখা গেল। কোনো টর্চের আলো নয়, বরং এক ধরনের নীলাভ আভা, যা জল থেকে উঠছে। অদৃশ উঠে দাঁড়াল। তার হৃৎপিণ্ড এখন রীতিমতো ড্রাম পেটাচ্ছে। অদৃশ, একদম কানের কাছে কে যেন ডাকল। কণ্ঠস্বরটা তানিয়ার মতো, কিন্তু তাতে এক ধরনের গাম্ভীর্য আর বিষণ্ণতা মিশে আছে। অদৃশ ঘুরে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। শুধু নদীর পানিতে সেই নীলাভ আলোর প্রতিফলন বড় হতে শুরু করল। হঠাৎ নদীর মাঝখান থেকে একটা ছোট নৌকা অদৃশের দিকে এগিয়ে আসতে লাগল। নৌকায় কেউ নেই,
কোনো মাঝি নেই, অথচ নৌকাটা একটা নির্দিষ্ট ছন্দে ঘাটের দিকেই আসছে। নৌকাটা যখন ঘাটে এসে ভিড়ল, অদৃশ দেখল নৌকার উপর রাখা আছে সেই একই রকম নীল রঙের একগুচ্ছ খাম। অদৃশ কি নৌকায় উঠবে? মায়ানগর কি আসলেই কোনো বাস্তব জায়গা, নাকি অদৃশের মনের কোনো বিভ্রম? অদৃশ ৩০ বছর বয়সী এক গম্ভীর এবং কৌতূহলী যুবক। তানিয়া অদৃশের নিখোঁজ প্রেমিকা, অতীত এবং রহস্যময়ী বর্তমান। রহস্যময়ী বৃদ্ধ ক্যাভেল মায়ানগরের প্রহরী। বুড়িগঙ্গার ঘাট, রাত 12:05। রাত, কুয়াশাচ্ছন্ন বুড়িগঙ্গার পার। নৌকায় কোনো মাঝি নেই, কিন্তু সেটি অদৃশ্যের সামনে এসে স্থির হয়েছে। নৌকায় কয়েকশো নীল খাম ছড়িয়ে ছিটিয়ে আছে। অদৃশ দ্বিধাগ্রস্ত হয়ে নৌকায় পা রাখল। নৌকাটি একা একাই চলতে শুরু করল মাঝ নদীর দিকে। অদৃশ নিজের মনে, আমি জানি এটা পাগলামি, কিন্তু 7 বছর ধরে যে শূন্যতা বুকে নিয়ে বেঁচে আছি, তার চেয়ে মৃত্যুও হয়তো ভালো। তানিয়া, তুমি কি সত্যি ওখানে আছো? হঠাৎ নদীর পানি শান্ত হয়ে গেল। চারপাশের শব্দ থেমে গেল। নৌকাটি কুয়াশার একটি দেওয়াল ভেদ করে এক অদ্ভুত শান্ত পরিবেশে প্রবেশ করল। সেখানে আকাশটা সাধারণ কালচে নয়, বরং গাঢ় বেগুনি। মায়ানগরের প্রবেশপথ, সময় অজানা। নৌকাটি একটি কাঠের জেটিতে এসে থামল। জেটির ওপর দাঁড়িয়ে আছে এক দীর্ঘবেহী বৃদ্ধ, পরনে পুরনো আমলের আলখাল্লা। তার হাতে একটি পিতলের হারিকেন। বৃদ্ধ, সময়ের যাত্রী অদৃশ, তুমি দেরি করে ফেলেছ। এই জগতের সূর্য কখনো উদয় হয় না, শুধু স্মৃতিরা এখানে আলো দেয়। অদৃশ ভয়ার্ত কণ্ঠে, আপনি কে? আর তানিয়া কোথায়? এই জায়গাটা কি? বৃদ্ধ, একে কেউ বলে মায়ানগর, কেউ বলে হৃদয়ের কবরস্থান। এখানে সেই সব স্মৃতি থাকে যা মানুষ ভুলতে চায় না, কিন্তু হারিয়ে ফেলে। তানিয়া এখানে আছে, তবে সে এখন আর সেই তানিয়া নয় যাকে তুমি চিনতে। অদৃশ, আমি তার কাছে যেতে চাই, যে কোনো মূল্যে। বৃদ্ধ, মূল্য? এখানে মুদ্রা চলে না অদৃশ, এখানে দিতে হয় নিজের একটি সত্য স্মৃতি। তুমি যত গভীরে যাবে, তত তোমার অতীত স্মৃতি এই নগরী শুষে নেবে। তুমি কি তৈরি নিজের পরিচয় হারাতে? স্মৃতির গোলধাঁধা। বৃদ্ধ অদৃশকে একটি বিশাল প্রাসাদের সামনে নিয়ে গেলেন। প্রাসাদের দেওয়ালে হাজার হাজার আয়না লাগানো। প্রতিটি আয়নায় অদৃশের জীবনের এক একটি মুহূর্ত সিনেম্যাটিক ভঙ্গিতে চলছে। বৃদ্ধ, এই গোলধাঁধা পার হলে তুমি তানিয়াকে পাবে, কিন্তু সাবধান, যদি কোনো ভুল আয়নায় হাত দাও, তাহলে সেই স্মৃতি তোমার মন থেকে চিরতরে মুছে যাবে। অদৃশ হাঁটতে শুরু করল। সে দেখল তার ছোটবেলার বৃষ্টির দিন, তার মায়ের হাতের রান্না, প্রথম স্কুলে যাওয়ার দৃশ্য। হঠাৎ একটি আয়নায় সে তানিয়াকে দেখল। তারা দুজনে পার্কে বসে বাদাম খাচ্ছিল। অদৃশ আবেগে আপ্লুত হয়ে, তানিয়া! সে আয়নাটি স্পর্শ করতে চাইল, কিন্তু বৃদ্ধের সতর্কবাণী মনে পড়ল। সে লক্ষ্য করল আয়নার কোনায় একটি গাণিতিক সমীকরণ জ্বলজ্বল করছে, সেই একই সমীকরণ যা তানিয়ার ডায়েরিতে ছিল। S=integral from 0 to t psi of x, t dt। অদৃশ বুঝতে পারল এটা কোনো সাধারণ সমীকরণ নয়, এটি সময়ের সাপেক্ষে অস্তিত্বের পরিবর্তনের হার। শূন্যতার ঘর, ক্লাইম্যাক্স। অদৃশ গোলধাঁধা পার হয়ে একটি সাদা শূন্য ঘরে পৌঁছল। সেখানে তানিয়া একটি টেবিলের সামনে বসে আছে। সে একটি নীল খামে কিছু লিখছে। তার চেহারা আগের মতোই তরুণী, কিন্তু চোখে কোনো প্রাণ নেই। অদৃশ, তানিয়া, আমি এসেছি, চল এখান থেকে পালাই। তানিয়া ধীরে ধীরে মাথা তুলে বলল, অদৃশ, তুমি কেন এলে? এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম বলেই সেই নীল খাম পাঠিয়েছিলাম, যাতে তুমি সাবধান হও, কিন্তু তুমি সেই ফাঁদেই পা দিলে। অদৃশ, ফাঁদ মানে? আমি তোমাকে ছাড়া যাব না। তানিয়া, মায়ানগরের অস্তিত্ব টিকে থাকে মানুষের শোকের ওপর। আমি 7 বছর আগে এই চুক্তি তো এখানে এসেছিলাম যে আমার বিনিময়ে তোমার জীবন সুন্দর হবে, কিন্তু আজ তুমি এলে, মানে আমার সেই আত্মত্যাগ বৃথা গেল। এখন আমাদের দুজনকেই এখানে চিরকাল থাকতে হবে। অদৃশ দৃঢ় কণ্ঠে, যদি সমীকরণটি সত্য হয়, তাহলে শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী এই মায়াজাল ভেঙে ফেলা সম্ভব। যদি আমি আমার সমস্ত বর্তমানের অস্তিত্ব এই মায়ানগরকে দিয়ে দিই, তাহলে কি তুমি মুক্ত হতে পারবে? অন্তিম প্রহর, ভোর 5:55। অদৃশ তানিয়ার হাত ধরল। চারপাশটা কাঁপতে শুরু করল। মায়ানগরের দেওয়ালগুলো ধসে পড়ছে। বৃদ্ধ প্রহরী আর্তনাদ করে ধুলোয় মিশে যাচ্ছেন। বৃদ্ধের কণ্ঠস্বর, ত্যাগই হল পরম মুক্তি। হঠাৎ এক তীব্র আলোর ঝলকানি।
অদৃশ্যের চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। বুড়িগঙ্গার পাড়, সূর্যোদয়, ভোরের আলোয় ঢাকা শহর জেগে উঠছে। অদৃশ বুড়িগঙ্গার পাড়ে পড়ে আছে। তার হাতে একটি পুরনো নীল খাম। খামটি এখন সাদা হয়ে গেছে, ভেতরে কোনো লেখা নেই। অদৃশ বিস্মিত হয়ে, আমি কোথায়? তানিয়া? অদৃশ উঠে দাঁড়াল। তার মনে হচ্ছে সে কিছু একটা খুঁজছে, কিন্তু কি খুঁজছে তা সে মনে করতে পারছে না। সে তার নিজের নাম মনে করতে পারছে, কিন্তু গত 7 বছরের কোনো স্মৃতি তার মস্তিষ্কে নেই। সে পকেট থেকে মানিব্যাগ বের করল, সেখানে একটি ছবি। একজন তরুণীর সঙ্গে তার ছবি, কিন্তু তরুণীটির মুখটি অস্পষ্ট হয়ে গেছে। অদৃশ ডায়েরিটা বের করল। ডায়েরির সব পাতা সাদা, শুধু শেষ পাতায় একটি ছোট্ট নোট লেখা, বেঁচে থাকো, কারণ জীবন মায়ার চেয়েও বেশি সুন্দর। অদৃশ হাঁটতে শুরু করল শহরের দিকে। সে জানে সে কে বা কোথায়